21শে জুলাইয়ের কর্মসূচিতে মিলল অনুমতি। নব্য তৃণমূলের সভাস্থল ঘোষণা ঘিরে বাড়ল রাজনৈতিক জল্পনা। 207 আছে 209 করবেন, রেজিনগরের শুভেন্দুর বার্তায় হুমায়ুনকে ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা। বারুইপুর কাণ্ডে নাবালিকাকে কেন নিশানা করা হয়েছিল, তদন্তে উঠে এলো নতুন তথ্য। পচা ডিমের ভয়ে তটস্থ তৃণমূল নেতা, বাঁচাতে ধরলেন বিজেপি সভাপতির পা। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা মমতার, রাজনৈতিক মঞ্চে ফের চলল তরজার পারদ। আয়ুষ্মান না পেলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা মিলবে 5 লক্ষ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বীরভূমে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা। ঋতব্রত শিবিরে অনুব্রতকে ঘিরে বাড়ছে চর্চা। মুর্শিদাবাদে হুমায়ুনকে নিশানা শুভেন্দুর, উস্কানিমূলক বক্তব্য নিয়ে কড়া বার্তার সঙ্গে গুন্ডা দমন আইন কার্যকরের ঘোষণা। কলকাতায় আগামী 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবসের কর্মসূচি পালনের জন্য প্রশাসনিক অনুমতি পেয়েছে বলেই নব্য তৃণমূলের দাবি। একই সঙ্গে দলের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। দলীয় সূত্রের দাবি, বিপ্লব মিত্র সভাপতি এবং জাভেদ খান কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন। যুব সংগঠনের দায়িত্বে থাকছেন আনিসুর রহমান, মহিলা সংগঠনের সভাপতি সাবিনা ইয়াসমিন ও কার্যকরী সভাপতি শিউলি সাহা। এর আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকে কর্মসূচি, স্থান, নিরাপত্তা এবং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমে ধর্মতলা সংলগ্ন ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। পরে গান্ধী মূর্তির পাদদেশকে বিকল্প স্থান হিসেবে বেছে নেওয়া হয়। নির্বাচন কমিশনেও সংগঠন সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষ নিজেদের বক্তব্য জমা দিয়েছে। ঋতব্রত শিবির অতিরিক্ত সময় পাওয়ার পর আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব জমা করেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ও দলীয় ইতিহাস, সংবিধান, সাংগঠনিক কাঠামো এবং শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত তথ্য সহ পৃথক চিঠি কমিশনের কাছে দিয়েছে। একই বিষয়ে হাইকোর্টেও মামলা চলছে। ধর্মতলায় সভার অনুমতি, প্রস্তুতির সময় এবং প্রশাসনের নিষেধাজ্ঞা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রের বক্তব্য, নতুন সাংগঠনিক রদবদলের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিকে আরো সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধ মেটাতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেও নজর রাখছে উভয় শিবির। আদালত এবং কমিশনের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করবে ভবিষ্যতের সাংগঠনিক অবস্থান ও কর্মসূচির রূপরেখা। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা প্রবাহ রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার হয়েছে ইতিমধ্যেই। মুর্শিদাবাদ সফরে রেজিনগরের উপনির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষে জোর প্রচার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় সভা থেকে তিনি বলেন, বর্তমানে বিধানসভায় বিজেপির 207 জন বিধায়ক রয়েছেন। নন্দীগ্রামে উপনির্বাচনে জয়ের মাধ্যমে সেই সংখ্যা 208-এ পৌঁছবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি রেজিনগর থেকেও বিজেপিকে জয়ী করে বিধায়কের সংখ্যা 209-এ নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শুভেন্দু দাবি করেন, ফলতা বিধানসভায় বিজেপি জয়ের পর রাজ্য সরকার সেখানে বিশেষ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। নতুন মহিলা কলেজ, দমকল কেন্দ্র এবং 100 শয্যার হাসপাতালের মতো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তার বক্তব্য, রেজিনগরেও বিজেপি জয়ী হলে একইভাবে উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। রেজিনগরে উপনির্বাচনের কারণও তিনি তুলে ধরেন। আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির 2টি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে, ফলে রেজিনগরে উপনির্বাচন হয়েছে। একই সঙ্গে নন্দীগ্রামেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সভা থেকে নাম না করে হুমায়ুন কবিরকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, মানুষকে বিভাজনের রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি বেছে নিতে হবে। তিনি দাবি করেন, বিজেপিকে সমর্থন করলে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ও অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন আরো দ্রুত হবে। মুর্শিদাবাদে দলের শক্তি বাড়ানোর লক্ষ্যে রেজিনগরেও পদ্মফুল ফোটানোর আহ্বান জানান তিনি। বারুইপুরে নাবালিকা নির্যাতন ও হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনার মূল পরিকল্পনায় ছিল প্রভাস নামে এক অভিযুক্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দীর্ঘদিন ধরেই ওই নাবালিকার উপর তার নজর ছিল। একই এলাকার বাসিন্দা হওয়ায় আগে থেকেই পরিচয় গড়ে ওঠে এবং ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে সে। পুলিশের অনুমান, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে নাবালিকাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তদন্তে আরো জানা গেছে, ঘটনার আগে থেকেই পুরো পরিকল্পনা করা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হবে, ঘটনার পর কিভাবে পালানো যাবে এবং পুলিশের নজর এড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়েছিল বলেই তদন্তকারীদের দাবি। প্রভাসের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরাও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। তাদের বক্তব্য, সে নিয়মিত নেশা করত এবং তার আচরণ নিয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। এদিকে ধৃতদের জেরার সময় একটি ভিডিওতে রাজা নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া গেছে। ওই ব্যক্তিকে তা এখনো জানা যায়নি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি কারো ডাকনাম নাকি তদন্তকে বিভ্রান্ত করার উদ্দেশ্য বলা হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত এখনো চলছে। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হবে। সেই প্রক্রিয়া থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ মিলতে পারে বলেই তদন্তকারী দলের আশা।
বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার আবহে হুগলির বাঁশবেড়িয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাসের অভিযোগকে ঘিরে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেশব দাসের দাবি, বাঁশবেড়িয়ার এক বিজেপি কর্মী তার কাছে 10 লক্ষ টাকা দাবি করেছেন। অভিযোগ অনুযায়ী টাকা না দিলে তাকে পচা ডিম ছোড়া হবে এবং কোমরে দড়ি বেঁধে ঘোরানোর মতো হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে তিনি আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারছিলেন না বলেও জানান। বিজেপির দলীয় কার্যালয়ে শ্রমিক ভট্টাচার্যের বৈঠক শেষ হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা স্বরাজ ঘোষ বলেন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। যদি দলের কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি বা হুমকির প্রমাণ মেলে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন। সমাজ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তৃণমূল নেতাদের ধারাবাহিকভাবে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে তিনি আরো জানান, এই পরিস্থিতির বিরুদ্ধে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। ভিডিও বার্তায় মমতা বলেন, তাকে এবং দলের একাধিক নেতাকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে। মহুয়া মৈত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অনেক নেতার বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গ তুলে তিনি তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, আটক তৃণমূল নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একই সঙ্গে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিদ্রোহী নেতা ও সাংসদদেরও কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, যারা অন্য দলের হয়ে কাজ করতে চান তারা যেন প্রকাশ্যে বিজেপিতে যোগ দেন। তৃণমূল থেকে অন্য রাজনৈতিক শক্তির হয়ে কাজ করা দল ও কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল বলেও মন্তব্য করেন তিনি। মমতার অভিযোগ, দলের কিছু বিদ্রোহী নেতা বিজেপির স্বার্থে কাজ করছেন এবং কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক দলবদল এবং রাজ্যসভার প্রার্থী ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বার্তার মাধ্যমে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানই তুলে ধরেছেন তৃণমূল নেত্রী। মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, যারা কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না তাদের জন্য চালু করা হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির কাজ চলছে এবং বিপুল সংখ্যক মানুষ এই সুবিধা পাবেন। তবে যারা বিভিন্ন কারণে এই প্রকল্পের বাইরে থাকবেন তাদেরও স্বাস্থ্য পরিষেবার বাইরে রাখা হবে না। নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পের মাধ্যমে তাদের চিকিৎসার আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, এই বীমার সুবিধা শুধু রাজ্যেই নয়, প্রয়োজন হলে অন্য রাজ্যেও ব্যবহার করা যাবে। স্বাস্থ্য প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, কৃষকদের আর্থিক সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কেন্দ্রে 6,000 টাকার সঙ্গে রাজ্য সরকার আরো 3,000 টাকা যোগ করবে। এছাড়া মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বাইরে যেতে যাতে না হয় সেই লক্ষ্যে রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি। উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক সূত্রের দাবি, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আসল তৃণমূল শিবিরে যোগ দিতে পারেন। পাশাপাশি তাকে বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। খবর অনুযায়ী অনুব্রত মণ্ডলের পাশাপাশি বীরভূমের আরো কয়েকজন পরিচিত নেতা নতুন শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই তথ্যেরও সরকারি বা দলীয়ভাবে নিশ্চিতকরণ মেলেনি। শুক্রবার থেকে তপসিয়ার বোর্ড ক্লাবে ঋতব্রত শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। দুদিনের এই বৈঠকে রাজ্য ও জেলা স্তরের সাংগঠনিক দায়িত্ব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সেখানে বীরভূম জেলা সভাপতির পদেই অনুব্রত মণ্ডলের নাম নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, তিনি অসুস্থ এবং জ্বরে ভুগছেন। প্রয়োজনে পরের দিন কলকাতায় যেতে পারেন বলেও জানান। তবে সম্ভাব্য যোগদান বা নতুন দায়িত্ব নিয়ে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি। গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘদিন জেলে থাকার কারণে তিনি আগের সাংগঠনিক দায়িত্ব হারান। জেলে থেকে মুক্তির পরও দলীয় কাজের আগেই বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক সূত্রের দাবি, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল শিবিরে যোগ দিতে পারেন। পাশাপাশি তাকে বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। খবর অনুযায়ী অনুব্রত মণ্ডলের পাশাপাশি বীরভূমে আরো কয়েকজন পরিচিত নেতা নতুন শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই তথ্যেরও সরকারি বা দলীয়ভাবে নিশ্চিতকরণ মেলেনি। শুক্রবার
থেকে তপসিয়ার বোট ক্লাবে ঋতব্রত শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। দুদিনের এই বৈঠকে রাজ্য ও জেলা স্তরের সাংগঠনিক দায়িত্ব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সেখানেই বীরভূম জেলা সভাপতির পদে অনুব্রত মণ্ডলের নাম নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, তিনি অসুস্থ এবং জ্বরে ভুগছেন, প্রয়োজনে পরের দিন কলকাতায় যেতে পারেন বলেও জানান। তবে সম্ভাব্য যোগদান বা নতুন দায়িত্ব নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য তিনি করেনি। গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘদিন জেলে থাকার কারণে তিনি আগের সাংগঠনিক দায়িত্ব হারান। জেল থেকে মুক্তির পরও দলীয় কাজে আগের মতো সক্রিয় হতে না পারার অভিযোগ তিনি প্রকাশ্যে করেছিলেন। এই পরিস্থিতিতে তাকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা আরো জোরালো হলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালুর প্রক্রিয়ায় আরো এক ধাপ এগোলো রাজ্য সরকার। শুক্রবার প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইউসিসি কার্যকর করার রূপরেখা তৈরির জন্য প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের সুপারিশ জমা দেওয়ার পর সেই রিপোর্টের ভিত্তিতেই বিধানসভায় ইউসিসি সংক্রান্ত বিল আনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। এদিন মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেন, রাজ্যপালের অনুমোদন পাওয়ার পর অ্যান্টি হুলিগানিজম বা গুন্ডা দমন আইন আগামী সোমবার থেকে কার্যকরী হবে। তার মতে এই আইন কার্যকর হলে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হাতে আরো শক্তিশালী আইনি ব্যবস্থা থাকবে। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রেল লাইন ভাঙচুর, সরকারি সম্পত্তিতে হামলা, থানায় আক্রমণ, যানবাহনে আগুন লাগানো কিংবা পুলিশ কর্মীদের ওপর হামলার মতো ঘটনায় আর কোন রকম ছাড় দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তার বিষয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, মুর্শিদাবাদে ধরা পড়া 69 জন অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও মানব পাচার রুখতে পুলিশ, প্রশাসন এবং বিএসএফ কে সমন্বয় রেখে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া নদী ভাঙ্গন মোকাবিলায় কেন্দ্রের কাছে 3600 কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সবশেষে সম্প্রতি বজায় রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া বা উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অশান্তি তৈরির চেষ্টা করলে প্রশাসন দ্রুত ও কঠোর ব্যবস্থা নেবে। তার কথায়, আইনের ঊর্ধ্বে কেউ নন, তাই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন।